সুপ্রিয় বন্ধুরা, আজকে এখন আমি আপনাদের সাথে কথা বলবো। আ গত ২ দিন যাবৎ একেবারে তোলপাড় চলছে বাংলাদেশের মিডিয়াগুলোতে যে ইউরোপের ভিসা সেন্টার বা ভিসা আর নয় দিল্লি, ইউরোপের ভিসার জন্য এখন ঢাকাতেই আ ভিসা সেন্টার চালু হয়েছে এবং সেটা ১০ তারিখ থেকে গতকালকে থেকে চালু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওর উপর ভিডিও, ভিডিওর উপর ভিডিও বানাচ্ছে এবং বাংলাদেশের মেইনস্ট্রিম চ্যানেলগুলা ইটিভি, আরটিভি থেকে শুরু করে সকল কয়টা টিভি চ্যানেলই এটি প্রচার করেছে। পাশাপাশি আরো YouTube গুলা তো আছে আরকি ইচ্ছামত। মানে এখন এই খবরগুলো বাংলাদেশের শুধু মানুষই নয়, যারা সারা বিশ্বে অবস্থান করছে বাংলা ভাষাভাষী মানুষ, তাদের কাছে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং মানুষ কিন্তু সেটি মানে পুরোটাই ভুল মেসেজ পাচ্ছে। সেটা কি? আমরা সেটা একটু আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম। আসলেও কি বাংলাদেশে ১০ তারিখ থেকে যে ভিসা সেন্টার চালু করা হয়েছে, সেটি আসলে কি জিনিস? কাদের জন্য? এবং সেটা কি ঠিক গতকালকেই থেকেই চালু হয়েছে নাকি আগে থেকে আ আ চালু ছিল সেই বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার। কারণ আমি যেটি দেখলাম RTVর যে খবরটি সেটি প্রায় কয়েক মিলিয়ন মানুষ দেখেছে। ইটিভির খবরও এরকম প্রায় আ এ এ ১ মিলিয়নের কাছাকাছি মানুষ দেখেছে। বিভিন্ন জন এই যে একটা ভুল তথ্য দিচ্ছে, তো এই সমস্ত রিপোর্টাররা নিজেরাই জানে না ভিসা সেন্টার এবং ওইগুলাতে যদি শুধুমাত্র টুরিস্ট ভিসার কথা বলা হতো সেটাই ওকে ছিল। এক ধরনের গ্রহণযোগ্যতা হতে পারত। কিন্তু যেভাবে স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার কথা বলা হচ্ছে সেটি আসলে খুবই দুঃখজনক। সেই কারণে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে ক্লিয়ার করব সেটি কি জিনিস। তার আগে চলুন আমরা একটু খবরটা দেখে আসি। ইটিভির খবরটা একটু দেখে আসি, খবরটাতে কি বলছে। তারপরে আমরা আপনাদের সাথে কথা বলি। চিকিৎসার জন্য যেমন বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ, তেমনি ইউরোপের ভিসা নিয়েও বড় অর্জন হলো। দিল্লির মুখে ছাই দিয়ে ঢাকাতেই চালু হলো কাঙ্ক্ষিত ভিসা সেন্টার। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকেই যাচ্ছিল। এর অন্যতম প্রধান কারণ হল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনকে ভারতের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে গেছে। ফলে বিগত ১৬ বছরে দুই দেশের মধ্যে তথাকথিত বন্ধুত্বের যেসব উপাদান বিদ্যমান ছিল, এখন তার অধিকাংশই অনুপস্থিত। এরপর ভারত নানাভাবে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত করতে চেয়েছিল। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল ভারত। পরে মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রাখা হয়। আর এদিকে দেশটির ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হয়েছে ইউরোপগামী কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের। তারা দিল্লি গিয়ে ইউরোপে ভিসা নিতে পারছিল না। ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে তৈরি হয় এক অনিশ্চয়তা। ভারত ভেবেছিল বাংলাদেশিদের কিছুটা হলেও চাপে ফেলতে পারবে। তবে ভারতের সেই আশা আর পূরণ হলো না। ঢাকায় ইউরোপের ৯টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আজ থেকে। এখন থেকে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে। এছাড়া পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায়। এতে আচ্ছা, ওকে। আরেকটু আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না, যা সময় এবং খরচ দুটোই বাঁচাবে। এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরো সহজ করবে। এর আগে আচ্ছা, আমরা এই খবরটা শোনাইলাম আপনাদেরকে। কি মারাত্মক, কি ডেঞ্জারাস তথ্য! মানে একেবারে ভুল তথ্যের ছড়াছড়ি। এই রিপোর্টার যে এই রিপোর্টটা করেছে, সে একটু তলিয়ে দেখে নাই এটা কি ধরনের ভিসা। এখানে পুরা রি আ যেভাবে রিপোর্টটা দিল আপনারা দেখেছেন যে একেবারে দিল্লির মুখে ছাই দিয়ে দিয়েছে। ছাই দিয়ে এটি আরেকটি অর্জন হয়েছে মেডিকেলের বিকল্পর সাথে যেরকম মেডিকেলের বিকল্প বলতে চায়না বিকল্প বাজার খুলেছে এবং চায়নাতে আজকেই আপনারা দেখেছেন ৩১ জনের একটা টিম গিয়েছে ১ম কুনমিঙে। ঠিক একই রকমভাবে ভিসা সেন্টারটি আমাদের প্রধান উপদেষ্টা যিনি ইউরোপিয়ান এম্বাসি গুলার হাই কমিশনারদেরকে বা অ্যাম্বাসেডরদেরকে ডেকে একটা মিটিং করেছিল। সেখানে রিকোয়েস্ট করেছে যে বাংলাদেশে যেন এই ধরনের
ভিসা প্রসেসিংটা করা হয়। কিন্তু এই ভিসা প্রসেসিং আর ওটার মধ্যে পার্থক্যটা কি? মানে আমি যদি বলি ওনারা যে ৯ টা রেফারেন্স দিল যে ৯ টা দেশের মধ্যে ফিনল্যান্ডও আছে, অন্যান্য সেটি একেবারে ডাহা মিথ্যা এবং এটার সাথে কোনো ইয়ে না, কোনো মিলই নাই। বিষয়টা হলো মূলত যে এই যে আগে থেকেই কিন্তু টুরিস্ট ভিসা সেনজেনভুক্ত যে সমস্ত ২৬ টি দেশ রয়েছে আপনারা জানেন, সেই ২৬ টি দেশে আ আ ভিসা নিতে গেলে কেউ বেড়াতে গেলে আগে কি করত? ডেনমার্ক এম্বাসি, সুইডিশ এম্বাসি আরো যারা আছে যেরকম ফ্রান্স, জার্মান এম্বাসি বাংলাদেশে আছে তাদের থেকে আলাদা করে কেউ হয়তো ফ্রান্সে যাবে। ফ্রান্স থেকে ফ্রান্স এম্বাসি থেকে ভিসা নিত। নিয়ে ওখান থেকে আবার সেনজেনভুক্ত দেশের অনুমতি থাকতো, সে বেড়াতে পারত। ঠিক ডেনমার্ক এম্বাসি থেকেও সেটা, সুইডেন এম্বাসি থেকেও কিন্তু সেটি করা যেত। এবং ফিনল্যান্ডে যারা বেড়াতে আসতে চাইতো টুরিস্ট ভিসা নিয়ে তাদেরকে ১ম এ ডেনমার্কের এম্বাসি এটা ডিল করত। পরবর্তীতে প্রায় ৫-৭ বছর যাবৎ এখন অ্যা সুইডেন এম্বাসি কিন্তু সেটি ডিল করে। সেটি কেবলই হলো টুরিস্ট ভিসা। সেটাকে ইউরোপে কেবল টুরিস্ট ভিসাকেই ভিসা বলা হয়। আর বাকি যে সমস্ত স্টাডি, তারপরে হলো চাকরির জন্য যে সমস্ত ভিসার প্রয়োজন হয় সেটাকে বলা হয় রেসিডেন্স পারমিট। এবং সেটি হলো ৩ মাসের বেশি। এখন যেহেতু নতুন আইনে অবশ্য সেনজেনভুক্ত দেশগুলাতে ৩ থেকে ৬ মাস পর্যন্ত টুরিস্ট ভিসা পেতে পারে। কিন্তু আগের যে আইনটি ছিল সেটা হলো ৩ মাসের অতিরিক্ত কোন ধরনের ভিসার ক্যাটেগরি যদি প্রয়োজন হয়, যেরকম রেসিডেন্স পারমিট সেটি ১ বছরের হতে পারে, ১০ মাসের হতে পারে, ২ বছরের হতে পারে, ৩ বছরের হতে পারে। এরকম যখনই হবে টুরিস্ট ভিসা না বাকি সমস্ত ভিসাগুলা কিন্তু কনসার্ন এম্বাসিতেই যেয়ে আবেদন জমা দিতে হতো। সেখানে ইন্টারভিউ দিয়ে দিতে হতো। এবং সেটা অ্যাজ ইট ইস এখনো আছে। যেরকম ফিনল্যান্ডের কথা বলি, ফিনল্যান্ডের স্টুডেন্টরা এখানে যখন অ্যাডমিশন পায় কখনোই তারা সুইডেন এম্বাসি থেকে এই টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আসতে পারবে না। তাদেরকে দিল্লিতেই যেতে হবে। দিল্লিতে যেয়ে আবেদন করতে হবে। ওই সমস্ত অফার লেটার বা যাবতীয় যা দরকার আছে সেগুলা দিল্লিতে বিএফএস এর একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে ওখানে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক যেটাকে বলা হয় সে বায়োমেট্রিক দিয়ে তারপরে ভিসা নিয়ে ভিসা নয় ওটা সেটি হলো রেসিডেন্স পারমিট আরপি বলা হয়। আরপি ইস্যু করা হয় সেটা নিয়ে তখন তাদেরকে আসতে হয়। একই রকমভাবে কাজের ক্ষেত্রেও যারা জব ভিসা নিয়ে আসবে তাদেরকেও ঠিক দিল্লি এম্বাসি ফিনিশ এম্বাসিতে যেয়ে আবেদন করে সেই অনুযায়ী ওখান থেকে রেসিডেন্স পারমিট দেওয়া হবে, ওয়ার্ক বেস রেসিডেন্স পারমিট। তারপরে তারা আসবে। কেবল যারা বেড়াতে আসবে তাদের জন্য এই সুইডেন এম্বাসি থেকে করা যেত আগে। এখন এই বিএফএস বাংলাদেশে সেন্টার হয়েছে সেটির কি সুযোগটা হয়েছে? সাধারণ মানুষের জন্য কি কোন সুবিধা হয়েছে? একেবারেই নয়। এটা হলো এম্বাসি গুলার জন্য বা সুবিধা হয়েছে। যে সমস্ত এম্বাসি ওখানে আছে, ৯ টা এম্বাসির পক্ষ থেকে আগে যেরকম রেসপেক্টিভ এম্বাসিতে যেয়ে জমা দিতে হতো, এখন তারা ওই ভিসা সেন্টার যেটা বিএফএস ওইখানে জমা নিবে। নিয়ে তারা কনসার্ন এম্বাসি গুলাতে পাঠাবে। কেউ লন্ডনে যাবে, কেউ সুইডেনে যাবে, কেউ হয়তো জার্মানি যাবে, এতে যাবে। এই সকল ভিসাগুলা ওই বিএফএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে জমা দিতে হবে। তারপরে তারা পাঠাবে। এইটা তো এক ধাপ আরো হয়রানি বাড়ল এবং আগে যেরকম ডাইরেক্ট কনসার্ন এম্বাসিতে যেয়ে জমা দিতে পারত, তারপর তারা ভিসা নিতে পারত। এখন তো সেটা পারবে না। এখন এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের ছাত্ররা জানে যে কি ধরনের হয়রানি দিল্লিতে যেরকম ফিনল্যান্ডে আসতে গেলে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পেতে কি যুদ্ধ করতে হয়। সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, ওদের ওয়েবসাইট কাজ করে না। অ্যাপয়েন্টমেন্ট সব ও আ পূরণ করা শেষ, পেমেন্ট হয় না। তারপরে ৭ দিন ৮ দিন যুদ্ধ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই অবস্থার মধ্যে তো এইখানে বাংলাদেশে তো এই সকল এম্বাসি গুলার সুযোগ হলো যে তারা ডাইরেক্ট কাস্টমারকে ডিল করতে হলো না। তাদের যে হ্যাসেলটা হতো সেইটা তাদের হলো না। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের তো আরেক ধাপ বাড়লো। তারা বিএফএস সেন্টারে যেয়ে জমা দিতে হবে। ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আগে তো অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন ছিল না। তারা সরাসরি এম্বাসিতে জমা দিতে হতো। জমা দিলেই হয়ে যেত। সেই টার জন্যই আমি এখানে কথা বলা যে বাংলাদেশে যেভাবে প্রচার করা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, তারপরে জব ভিসা সবই কিছু এখান থেকে পারবে। সেটা একেবারেই ডাহা মিথ্যা এবং এই ইয়াতে আপনারা গুজবে কান দিবেন না। এবং আমি অবাক হচ্ছি যে এই যে লক্ষ মানুষ এই ভুল তথ্যটা পেয়ে গেল।
এটার দায় কি এই সমস্ত টেলিভিশনের রিপোর্টাররা বা টেলিভিশনগুলো নিবে? বাংলাদেশে বসে যে মিস ইনফরমেশন গুলা দিচ্ছে, তারা তো এটা নিবে না। কিন্তু মানুষ তো ভুল তথ্য পেয়ে যাচ্ছে। আমাকেই ইনবক্সে, আমাকে WhatsApp এ অনেকে আমাদের পরিচিত জন, রিলেটিভ তারা দিচ্ছে যে, "না, খুব ভালো হলো যারা এখন স্টাডি করতে আসবে, এই ঢাকা থেকে নিবে।" আসলে তো তা নয়। প্রত্যেকটা স্টুডেন্টকে দিল্লিতেই যেতে হবে এম্বাসিতে। কারণ স্টুডেন্টের অ্যাপয়েন্টমেন্ট থাকে, ওখানে একটা ইন্টারভিউ হয়, বায়োমেট্রিক হয়। দিয়ে তারপরে তাকে ওখান থেকে ভিসা নিতে হবে। ওয়ার্ক এবং জব ভিসা বা স্পেশালিস্ট ভিসা, রিসার্চার ভিসা যত ধরনের ভিসা আছে তাকে ওখান থেকে অবশ্যই আ করতে হবে। দিল্লি যায়া জমা দিতে হবে। তারপরে আর যারা শুধুমাত্র টুরিস্ট হিসেবে বেড়াতে আসবে, তারা এখানে আসতে পারবে। আরেকটা যেটা করতে পারবে সেটা হলো ওই যে আ স্টুডেন্টের ফাইল-টাইল ওখানে দেয়া আসলে পরে একটা কেউ ডি ভিসা মানে দ্রুত চলে আসার জন্য তার ডিসিশন যখন হয়ে যাবে, রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে একটু লম্বা টাইম লাগে যেরকম স্টুডেন্টের জন্য লাগে ১ মাসের মতো। আর স্টুডেন্টের ফ্যামিলির জন্য প্রয়োজন হয় ৩ থেকে ৭ মাস। সেই ৩ থেকে ৭ মাসের আ ডিসিশন হওয়ার পরে তো ২ বার আর দিল্লি যেতে হবে না হয়তো এই অবস্থাটা এইখান থেকে এই সুবিধাটা নেওয়া যাবে। যেরকম তাদের পজিটিভ ডিসিশন হয়ে গেল। পজিটিভ ডিসিশন হয়ে গেলে রেসিডেন্স পারমিট এর সময় সে একটা অপশন দিতে পারবে, ডি ভিসার অপশন দিতে পারবে। যে ডি ভিসাটা তখন এম্বাসি ডি ভিসা অ্যাপ্রুভ করবে যে তার রেসিডেন্স পারমিট এর জন্য তার অ্যাপ্লিকেশন পজিটিভ গ্রান্টেড কিন্তু তাকে ইস্যু করা হবে ডি ভিসা হলো ১৪ দিনের একটা ভিসা থাকবে। সেই ভিসাটা নিয়ে সে ফিনল্যান্ডে জাস্ট এন্ট্রি করতে পারবে কিংবা ইউরোপিয়ান অন্য কোনো দেশে এন্ট্রি করতে পারবে। যেয়ে পরে ওখান থেকে তার যে মূল রেসিডেন্স পারমিট যেটা সেটি সে কালেক্ট করবে। সেটি এখন বাংলাদেশের ছাত্ররা এবং বাংলাদেশে যারা ওয়ার্ক করবে তারা এইটা নিতে পারবে হয়তো সুইডেন এম্বাসি থেকে। এই সুবিধাটা তারা নিতে পারবে যে একবার দিল্লিতে গেল, তারপরে যেটা করত বাংলাদেশে তারা টাকা-পয়সা জমা দিয়ে আসতো। ওখান থেকে আবার বিএফএস এর মাধ্যমেই ওরা ঢাকাতে পোস্ট অফিসের মাধ্যমে রেসিডেন্স পারমিট কার্ড পাঠাতো। এটি হয়তো এখন কেউ যদি না চায় তাহলে সেই সুবিধাটা নিতে পারে। ডি ভিসাটা ওই সুইডেন এম্বাসি থেকে নিতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় আগেরটাই বেটার যে এম্বাসি থেকে রেসিডেন্স পারমিট অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরে রেসিডেন্স পারমিট বাংলাদেশে বাই পোস্টে পাঠিয়ে দেয় যেটা, সেটিই হলো ভালো। এবং সরাসরি রেসিডেন্স পারমিট নিয়েই তারপরে বিদেশে সে গমন করতে পারবে অথবা ফিনল্যান্ডে আসতে পারবে। সেই কারণে আমি বলব যারা ফিনল্যান্ডে আসতে আগ্রহী বা আসার প্রক্রিয়াতে আছেন, স্টুডেন্ট হিসাবে কিংবা ওয়ার্ক ভিসাতে তারা আসলে এসব গুজবে কান দিবেন না। ঢাকায় শুধুমাত্র টুরিস্ট ভিসার জন্য আপনাদের সবাইকে সেই দিল্লি ফিনিশ এম্বাসিতে অবশ্যই যেতে হবে এবং দিল্লি বিএফএসেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে কাগজপত্র জমা দিতে হবে। যাবতীয় যা দরকার সেটা আপনাদেরকে সেভাবেই করতে হবে। সেই কারণেই আজকে এই পর্বটি আপনাদের জন্য করলাম। আপনারা আ আমার যদি এই তথ্যটি পেয়ে আপনারা উপকৃত হন, আমার কাছে ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।